উচ্চ মাধ্যমিক ২০২৬ দেখো তোমাদের ফোর্থ সেমিস্টারে যে তোমাদের পরিবেশ বিদ্যা রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, সেখানে কিন্তু দেখো তোমাদের একদম লাস্টের ২৭ তারিখে তোমাদের এই পরীক্ষা হতে চলছে। আর এই পরীক্ষার জন্য ফোর্থ সেমিস্টারের জন্য দেখো তোমাদের মডেল কোশ্চেন পেপার অর্থাৎ পর্ষদ থেকে যে মডেল কোশ্চেন পেপার দিয়েছে সেই কোশ্চেন পেপারটি সম্পূর্ণ আমি উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। দেখো করছি ক্লাস 12 রয়েছে দেখো ফোর্থ সেমিস্টার। আর এখান থেকে এটি কিন্তু তোমাদের দুটি মডেল কোশ্চেন পেপার দিয়েছে পর্ষদ থেকে। আর এখন কিন্তু তোমাদের মডেল কোশ্চেন পেপার নাম্বার 1 দেখো সেটি কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো দেখো একদম উত্তর সহকারে ক্লাস 12 ফোর্থ সেমিস্টার। আর তোমরা দেখবে তোমরা যারা এই বইটি কিনেছো তোমাদের কিন্তু পেজ নাম্বার কিন্তু 107। ওকে, তো দেখে নিচ্ছি আমি তোমাদের এই মডেল কোশ্চেন পেপারের বিষয় পরিবেশবিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে। দেখো তোমাদের রয়েছে টোটাল 40 নম্বরের, আর রয়েছে সময় 2 ঘন্টা তোমরা জানো। আর এখন তোমাদের সেকশন এই যে এ বা বিভাগ ক, পরীক্ষার সময় থাকবে বিভাগ ক। এই ক বিভাগ থেকে দেখো প্রত্যেকটি প্রশ্নের নাম্বার কিন্তু 2 করে। দেখো এখানে রয়েছে 8 দুগুণ কত, 16। তো এখানে 16টি মানে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা দেখে নাও, প্রথমে রয়েছে নিম্নলিখিত যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, মানে এখান এখান থেকে তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে গ্রুপ থেকে বি গ্রুপ থেকে তোমাদের আবার 4টি। তো দেখে দেখে নিচ্ছি আমি প্রথম কোয়েশ্চেন। দেখো মানব স্বাস্থ্যের উপরে ওজোন স্তর হ্রাসের দুটি প্রভাব উল্লেখ করো। দেখো আমরা জানি বায়ুমণ্ডলের যে ওজোন স্তর রয়েছে সেই ওজোন স্তরের ক্ষয়ের ফলে, ওজোন স্তর ধ্বংসের ফলে, ঠিক আছে, সেই ওজোন স্তর ধ্বংসের ফলে আমাদের মানুষের স্বাস্থ্যের উপরে কিরকম প্রভাব ফেলে। দেখো এখানে রয়েছে, দেখো প্রথমত রয়েছে ত্বকে ক্যান্সার, ঠিক আছে, অতিরিক্ত যেই সূর্য থেকে ইউভিআর আল্ট্রা ভায়োলেট রে অতি বেগুনি রশ্মি সরাসরি যখন আমাদের পৃথিবীতে এসে পৌঁছাবে তখন কিন্তু ত্বকের কিন্তু ক্যান্সার হবে, ঠিক আছে। তো তখন ক্যান্সার হবে। আর বিশেষ করে দেখো সেকেন্ড রয়েছে চোখের সমস্যা। দেখো চোখে ছানি পড়বে, আবার অন্যদিকে ম্যালিগন্যান্ট নন ম্যালিগন্যান্ট কিন্তু ক্যান্সার পর্যন্ত হয়ে যাবে এই ওজোন স্তরের আহ, ধ্বংসের ফলে, অবক্ষয়ের ফলে, হ্রাসের ফলে। এরপরে সেকেন্ড রয়েছে দেখো কৃষি ক্ষেত্রজাত বৃষ্টির জলবাহিত বর্জ্য বর্জ্য কিভাবে জল দূষণ ঘটায় তা লেখো। দেখো কৃষি ক্ষেত্রে যেই ঔষধ দেওয়া হয়, কীটনাশক সার দেওয়া হয়, সেই সার বা কীটনাশক ঔষধ দেওয়ার ফলে সেই বৃষ্টির জলের সঙ্গে সেই দূষিত জল যখন তোমার পুকুরে কিংবা লেকে কিংবা নদীর জলে এসে পৌঁছাবে তখন কিন্তু সেগুলো কিন্তু মিশে সেই জলের সঙ্গে জল দূষণ ঘটায়। দেখো এই দূষণ ঘটানোর জন্য দেখো কৃষিজাত বর্জ্য যেভাবে জল দূষণ ঘটায় তার মধ্যে রাসায়নিক সার ব্যবহারের ফলে, তারপরে কীটনাশক ও আগাছানাশক ঔষধ দেওয়ার ফলে কিন্তু জল দূষণ হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 নম্বরে মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণে দুটি উপায় আলোচনা করো। দেখো মৃত্তিকা বা মাটিকে দূষণ যে হচ্ছে সেই দূষণকে নিয়ন্ত্রণ কি করে কন্ট্রোল করবে, সেই নিয়ন্ত্রণ করার জন্য দুটি উপায় হলো, প্রথমে রয়েছে জৈব কৃষির প্রসার ও জৈব সার ব্যবহার। দেখো আমরা বর্তমানে রাসায়নিক সার কীটনাশক সার ব্যবহার করি, সেই কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। এর ফলে আমরা কি করব, আমরা জৈব সার এবং রাসায়নিক সার ব্যবহার করব। এর ফলে মৃত্তিকা দূষণ হ্রাস পাবে, মানে কমে যাবে। যেমন এক্সাম্পল বলতে পারো, সব থেকে বেশি জৈব সার ইউজ করে কিন্তু সিকিম, সব থেকে জৈব সার ইউজ করে কিন্তু সব থেকে বেশি সিকিম, ঠিক আছে, আমাদের ভারতবর্ষের মধ্যে। ওই রাজ্য ওই সিকিম রাজ্যই কিন্তু জৈব সারের ব্যবহারের দিক দিয়ে কিন্তু প্রথম। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ, বর্জ্য ব্যবস্থাপনা ও 3R। 3R মানে এখানে 3R মানে 3R। 3R 3R নীতি কি? দেখো এখানে রয়েছে 3R, রিডিউস, রিউজ, রিসাইকেল। এই নীতি কি, অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা এবং 3R নীতি কি দিয়েছি তোমরা দেখে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের ঘ নাম্বারে শব্দ প্ররোচিত শ্রবণ শক্তি, নয়েজ ইনডিউস হিয়ারিং লস কাকে বলে। দেখো মানে অতিরিক্ত শব্দ যখন হবে, তীক্ষ্ণ অতিরিক্ত শব্দ, দীর্ঘ উচ্চ শব্দ যখন হবে তখন কিন্তু দেখো কানের পর্দা পর্যন্ত ছিঁড়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন একে বলা হয় কি বলতো, আহ তখন একে বলা হয় সাধারণ মানে শব্দ প্ররোচিত শব্দ প্ররোচিত শ্রবণ শক্তির হ্রাস। অর্থাৎ শব্দের জন্য, কোনো সাউন্ডের জন্য তোমার কানের অনেকটা ক্ষতি হতে পারে, হ্যাঁ, তাকে কিন্তু বলা হয় শব্দ প্ররোচিত শ্রবণ শক্তি হ্রাস। যেমন রয়েছে উচ্চ স্বরের কারখানা, গান,
ট্রাফিক বা ট্রেনের হুইসেল, সরি, 80 ডেসিবেলের বেশি হলে কিন্তু কানের অনেকটা ক্ষতি হয়। লিখেছি, তোমরা দেখে নাও। এরপরে রয়েছে তেজস্ক্রিয় দূষণের দুটি মানব সৃষ্ট কারণ উল্লেখ করো। তেজস্ক্রিয় দূষণ বলতে দেখো, তেজস্ক্রিয় দূষণ বলতে আমরা আমরা জানি পারমাণবিক চুল্লি থেকে দুর্ঘটনা ঘটলে যেটা হয়, চেরনোবিল দুর্ঘটনা হয়েছে, তোমরা জানো ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা 1986 সালে হয়েছে। মারাত্মক দুর্ঘটনা হয়েছে পারমাণবিক চুল্লি থেকে। এরপরে রয়েছে দেখো তোমাদের তেজস্ক্রিয় বর্জ্যের অনু অনুপযুক্ত নিষ্পত্তি। দেখো, এই তেজস্ক্রিয় বর্জ্যের যে অনুপযুক্ত নিষ্পত্তি, চিকিৎসা, শিল্প, পারমাণবিক গবেষণা কেন্দ্র থেকে উৎপাদিত তেজস্ক্রিয় বর্জ্য সংরক্ষণ এবং অপসারণ না করা, এর জন্য কিন্তু আহ মানুষের অনেক বিভিন্ন রকম টাইপের সমস্যা দেখা যায়। এরপরে চতে রয়েছে দুটি জলবাহিত রোগের নাম উল্লেখ করে তাদের প্রাদুর্ভাবের কারণ উল্লেখ করো। দেখো, জল দূষণের কলেরা রয়েছে, টাইফয়েড রয়েছে। এর কারণগুলো তোমরা দেখে নিও। নমানি, গঙ্গা, এই কোশ্চেনটি খুবই ভিভিআই এবং ট্রিপল স্টার, খুবই গুরুত্বপূর্ণ। ট্রিপল স্টার রয়েছে নমানি গঙ্গে, ঠিক আছে। এই নমামি গঙ্গে কর্মসূচির উদ্দেশ্য কি? দূষণ নিয়ন্ত্রণ আর নির্মল গঙ্গা আর নদীর পুনর্জীবন, অ্যাভিরাল, দেখো গঙ্গা রয়েছে। তারপরে রয়েছে দেখো তোমাদের অবকাঠামো উন্নয়ন, এগুলো রয়েছে। এছাড়া জীববৈচিত্র্যের সংরক্ষণ, বনায়ন, সচেতনতা, এগুলো। ভারতের ভারতে বাস্তবায়িত দুটি সিডিএম প্রকল্পের নাম উল্লেখ করো। ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম, দেখো রয়েছে, প্রথমে রয়েছে গুজরাট ফ্লুরো কেমিক্যাল রয়েছে, দেখো HFC-23 প্রকল্প। তারপরে উইন্ড ফার্ম বায়ু বিদ্যুৎ প্রকল্প রয়েছে, তামিলনাড়ু, মহারাষ্ট্রে রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, নিম্নলিখিত যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4টি প্রশ্ন, আগে 4টি হয়েছে, এখন 4টি, তার মানে টোটাল কিন্তু 16 নম্বর কমপ্লিট হবে। প্রথম কোশ্চেন, পরিবেশ ব্যবস্থাপনা কেন প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা তার সংখ্যায় আলোচনা করো। দেখো, আমাদের পরিবেশ রক্ষা বা ব্যবস্থাপনার করার কি দরকার রয়েছে, কি গুরুত্ব রয়েছে, কি প্রয়োজন রয়েছে? অবশ্যই রয়েছে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে হবে, তারপরে দূষণ এবং জল দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের ক্ষয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার অন্তর্গত দুটি কৌশল বা কম্পোস্টিং এবং পৃথকীকরণ কাকে বলে দিয়েছি, তোমরা দেখে নাও। 4R ব্যবস্থা কি বা ব্যবস্থাপনা কাকে বলে? 4R, দেখো, রিডিউস, রিউজ পুনর্ব্যবহার, রিসাইকেল পুনর্ব্যবহার, পুনঃব্যবহার, আর এটা রয়েছে রিসাইকেল মানে পুনর্ব্যবহার বা নতুন উৎপাদন, রিকভার, ঠিক আছে। এই 4টি আর দিয়ে হলো 4R। এরপরে রয়েছে দেখো তোমাদের ব্যাঘ্র প্রকল্প, টাইগার প্রজেক্ট। দেখো, তোমাদের কিন্তু সঠিকভাবে, নিখুঁতভাবে তোমাদের কিন্তু বোঝাতে পারছি না, তার কারণ আহ, একটু ডিটেলস এবং ভালো করে গল্পের মাধ্যমে বোঝাতে গেলে অনেকটা টাইম কিন্তু ওয়েস্ট হবে। আমি চাই না তোমাদের টাইম নষ্ট করতে, জাস্ট একটু কোশ্চেন আলোচনা করছি, কোশ্চেনের উত্তরগুলো জাস্ট একটু ধরিয়ে দিচ্ছি। ব্যাঘ্র প্রকল্প, টাইগার প্রজেক্ট বাস্তবায়নের মূল উদ্দেশ্যগুলো কি কি? দেখো, মূল উদ্দেশ্য হলো বিলুপ্তির হাত থেকে রক্ষা করা, জনসংখ্যা বৃদ্ধি করা। জনসংখ্যা বৃদ্ধি মানে এখানে টাইগারের যে আহ, সংখ্যা, সেই সংখ্যাকে বৃদ্ধি করতে হবে। আবাসস্থল সংরক্ষণ করতে হবে। টাইগার যে সমস্ত জায়গায় থাকে তাদের আবাসস্থলগুলোকে, তাদের শেল্টারগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। চোরা শিকারী, সব থেকে বড় কথা, যে সমস্ত চোরা শিকারী রয়েছে তাদের কঠিন হাতে দমন করতে হবে। এরপরে রয়েছে দেখো, দূষণকারীর ক্ষতিপূরণ প্রদান নীতিটি উল্লেখ করো। দেখো, দূষণকারী ক্ষতিপূরণ নীতিটি দিয়েছি, তোমরা এক ঝলক দেখে নাও। আর তোমরা যারা পিডিএফ নেবে পরিবেশ বিদ্যার, দেখো ইভিএস, এই ইভিএস এ দেখো, তোমরা 2026 সালে যারা 4 সেমিস্টার পরীক্ষা দিতে চলছো, 27 তারিখে যারা পরীক্ষা দিতে চলছো, তোমাদের কথা চিন্তা করে চ্যাপ্টার ওয়াইজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, উত্তর সহ সাজেশন, ভিভিআই, তারপরে রয়েছে দেখো ট্রিপল স্টার, এগুলো পাচ্ছ। তবে তোমরা 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ওকে, তবে তোমাদের পিডিএফ যারা এখন নেবে, অবশ্যই তোমরা যারা নেবে, তোমাদের কিন্তু 85, অর্থাৎ 85 যারা পেমেন্ট করবে তারা কিন্তু
তারা কিন্তু মডেল কোশ্চেন পেপারও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, মডেল কোশ্চেন পেপারও পেয়ে যাবে। ওকে, আর সেই সঙ্গে মডেল কোশ্চেন পেপারের উত্তর পেয়ে যাবে। আর এবিটিএ টেস্ট পেপারে একটি সলভ আছে সেটাও পেয়ে যাবে। এবং আমার যেটি রয়েছে 100% যেটি সাজেশন উত্তর পিডিএফ, এই পিডিএফ কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ তোমরা দুটি পাচ্ছ। প্রথমত পাচ্ছ আমার পিডিএফ পাচ্ছ সাজেশন উত্তর। সেকেন্ড পাচ্ছ এবিটি এর টেস্ট পেপারের সলভ। থার্ড পাচ্ছ তোমরা কিন্তু দেখো পর্ষদের 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 মডেল কোশ্চেন পেপার উত্তর। ওকে, দেখো 4 নম্বরে ভারতের জৈব বৈচিত্র্য আইন 2002 সালের এর গুরুত্ব কি? দেখো, এর গুরুত্বের মধ্যে রয়েছে, দেখো, জীববৈচিত্র্য সংরক্ষণ করা, স্থায়ী ব্যবহার রয়েছে। তারপরে ভারতীয় বন আইন 1927 এর মুখ্য বিষয় কি আছে দিয়েছি, শব্দ দূষণ নিয়ন্ত্রণ নিয়মাবলী 2002 অনুযায়ী নীরবতা অঞ্চল বা সাইলেন্ট জোন কাকে বলে। এরপরে রয়েছে দেখো সেকশন বিতে রয়েছে 4-5-20। দেখো, এখানে কিন্তু দুটি প্রশ্ন, 4 ছক 24, 4 ছক 24, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের একটা প্রশ্নের মান কিন্তু 6 করে, অর্থাৎ 6 কিন্তু 4, 4 ছক কত, 24। 24 নম্বরে থাকবে, 18 নম্বর হয়ে গেছে, এখন 24 নম্বরে দেখে নাও। প্রথমে রয়েছে সেকশন বিতে রয়েছে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্যাসগুলো কি। দেখো, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী হলো যে গ্যাসগুলো, তার মধ্যে উল্লেখযোগ্য মানে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, মিথেন রয়েছে, ইথেন রয়েছে, নাইট্রাস অক্সাইড রয়েছে, সিএফসি বা ক্লোরোফ্লোর কার্বন রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, এগুলো। তো তাপমাত্রা পরিবর্তনে বিশ্ব উষ্ণায়নের ভূমিকা বা প্রভাব আলোচনা করো। তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়ার পরিবর্তন, বাস্তুতন্ত্রের ক্ষতি, কৃষি ও খাদ্য নিরাপত্তা রয়েছে। এরপরে রয়েছে ক্ষতে ভূগর্ভস্থ জল দূষণ কিভাবে রোধ করা যায়। দেখো, ভূগর্ভস্থ জল মানে গ্রাউন্ড ওয়াটার, ভূগর্ভের জল, মাটির নিচে জলকে কিভাবে আম, দূষণ রোধ করবে। মাটির তলে যে জল রয়েছে সেই জল দিন দিন প্রচুর পরিমাণে দূষণ হচ্ছে, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার ভূমজল প্রচুর পরিমাণে দূষণ হচ্ছে, সেই দূষণকে কি করে রোধ করবে। এরপরে তেজস্ক্রিয় দূষণের প্রভাবগুলি আলোচনা করো। তেজস্ক্রিয় দূষণের প্রভাবগুলো কি কি রয়েছে। প্রথমত রয়েছে, দেখো, ভূগর্ভের জল কি করে নষ্ট হচ্ছে, সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এটুকু তোমরা দেখে নাও। এরপরে রয়েছে তেজস্ক্রিয় দূষণের প্রভাবগুলো আলোচনা করো। ক্যান্সার রোগ রোগ হয়, শারীরিক বিকলাঙ্গ বা জেনেটিক মিউটেশন হয়, তীব্র বিকিরণ সিনড্রোম দেখা যায়। তারপরে দেখো, এটি কিন্তু মানুষের স্বাস্থ্যের উপরে ছিল। এরপরে পরিবেশ বা বাস্তুতন্ত্রের উপরে প্রভাবের মধ্যে রয়েছে জল ও মাটি দূষণ রয়েছে, গাছপালা ও প্রাণীর ক্ষতি রয়েছে। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের ভারী ধাতু দ্বারা কিভাবে মৃত্তিকা দূষণ হয়, মানুষের স্বাস্থ্যের উপর কিভাবে প্রভাব পড়ে। দেখো, ভারী ধাতু বলতে এখানে রয়েছে সীসা রয়েছে, তারপরে তোমাদের রয়েছে সীসার পরে রয়েছে ক্যাডমিয়াম রয়েছে, তারপরে আর্সেনিক রয়েছে। এগুলো কিন্তু ভারী ধাতু এবং সেগুলো কি করে দূষণ করে সেই দূষণগুলো তোমাদের দিয়েছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, এরপরে রয়েছে এই যে মানুষের স্বাস্থ্যের উপরে কিভাবে প্রভাব পড়ে। দেখো, মানুষের স্বাস্থ্যের উপরে স্নায়বিক ও মানসিক সমস্যা দেখা যায়, কিডনি ও লিভারের ক্ষতি দেখা যায়, ক্যান্সারের ঝুঁকি রয়েছে, প্রজনন প্রজনন সমস্যা রয়েছে, প্রতিকার রয়েছে। এরপরে তোমরা দেখে নাও তোমাদের ঘতে অম্ল বর্ষা কিভাবে সৃষ্টি হয়, মানে অ্যাসিড রেইন। বর্তমানে কলকারখানা থেকে অত্যাধিক পরিমাণে, কলকারখানা কিংবা যানবাহন থেকে অত্যাধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলো বায়ুমণ্ডলে মিশে যায়। সেই বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ধূলিকণার সঙ্গে মিশে বৃষ্টি রূপে যখন আমাদের ভূপৃষ্ঠে পতিত হয়, তখন তাকে কিন্তু বলা হয় অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেইন। এর ক্ষতিকারক প্রভাবগুলো হলো জল দূষণ হয়, মৃত্তিকা ক্ষয় হয়, উদ্ভিদের ক্ষতিগ্রস্ত হয়। দেখো, জলজ বাস্তুতন্ত্র নষ্ট হয়, মাটি ও কৃষি ক্ষতি হয়, স্থাপত্য ক্ষতি হয়। তারপরে রয়েছে মানব স্বাস্থ্যের উপরে প্রভাব পড়ে। ঠিক আছে, এরপরে রয়েছে তো ধাতব বস্তুর উপরে ক্ষয়, মানে বিভিন্ন রকম যে রয়েছে তোমার, ধরো, ভিক্টোরিয়া রয়েছে, তাজমহল রয়েছে, এই ধাতব বস্তুর উপরে কিন্তু বিভিন্নভাবে এই অম্ল বৃষ্টির ফলে কিন্তু ক্ষয় হয়। অর্থাৎ সরি, সেটি কিন্তু স্থাপত্যের ক্ষতি। এখানে কিন্তু স্থাপত্যের ক্ষতির ক্ষেত্রে রয়েছে তাজমহল কিংবা উম উম আমাদের কলকাতায় যেটি রয়েছে ভিক্টোরিয়া, এই সমস্ত প্রাচীন সৌধগুলো, লালকেল্লা, এগুলো।
আর ধাতব বস্তু বলতে এখানে দেখো যে সমস্ত রয়েছে, দেখো জলের পাইপ রয়েছে, তারপরে ধাতব যেই কাঠামোগুলো রয়েছে সেগুলো দ্রুত ক্ষয় হয়, হ্যাঁ, দ্রুত ক্ষয় হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের ৪ এ নিম্নলিখিত যেকোনো ২ টি প্রশ্নের উত্তর লেখো। দেখো এখানে রয়েছে জৈব চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। সবুজ উদ্ভাবন কাকে বলে? এগুলো কিন্তু আমার পিডিএফ এ রয়েছে। যারা তোমরা এখনো নেওনি, যারা নিয়েছো তোমরা জানো। আর যারা এখনো নেওনি তোমাদের ২৭ তারিখে শেষে পরীক্ষা রয়েছে ২৭শে ফেব্রুয়ারি। অর্থাৎ তোমাদের কিন্তু অনেক টাইম আছে। এর মধ্যে নিলে কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে আমার পিডিএফ। সেই সঙ্গে এবিটি এর একটি টেস্ট পেপার সলভ রয়েছে, জাস্ট একটি। আর সঙ্গে তোমাদের মডেল কোশ্চেন পেপার। দেখো মডেল কোশ্চেন পেপারের কিন্তু উত্তরগুলো আমি তোমাদের এই যে যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু মডেল কোশ্চেন পেপার। এরপরে দেখে নাও তোমাদের রয়েছে, দেখো এগুলো উত্তর দিয়েছি। জৈব চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার মূল পদ্ধতিগুলো আলোচনা করো, খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই। সবুজ উদ্ভাবন দিয়েছি, দেখো গ্রিন ইনোভেশন। এই গ্রিন ইনোভেশন এখানে লিখে দিয়েছি দেখো সহজ ভাষায়। এরপরে রয়েছে পরিবেশ ব্যবস্থাপনার প্রধান অভিমুখগুলো কি কি দিয়েছি, দেখো অভিমুখ প্রাকৃতিক সম্পদের সুস্থায়ী ব্যবস্থাপনা, পরিবেশগত প্রভাব মূল্যায়ন, তারপরে দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা, জীব বৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশগত ও নীতি বাস্তবায়ন, আর জনসচেতনতা ও অংশগ্রহণ। এরপর তোমাদের রয়েছে দেখো বন্যপ্রাণী সংরক্ষণ আইন কি, ১৯৭২ সালের সাফল্য এবং প্রভাবগুলি আলোচনা করো। তারপরে রয়েছে বায়ু দূষণের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কি, এই ১৯৮১ সালে মূল বিধানগুলো তোমাদের উল্লেখ করতে হবে। এখানে দিয়েছি ৭২ দিয়েছি দেখো। তারপরে রয়েছে দেখো এই কোশ্চেন একটু বড় কোশ্চেন, তোমরা জানো এর, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের গতে বন সংরক্ষণ আইন ১৯৮০ এর প্রধান উদ্দেশ্যগুলো কি কি, মোটর ভেহিকল বা মোটর যান আইন কি, আর ১৯৮৮ সাল অনুযায়ী নাবালকদের অপরাধের জন্য কি বিধান রয়েছে। এগুলো দেখো টোটাল কিন্তু উত্তর সহ আমি তোমাদের দিয়েছি। ওকে, তো দেখো নাবালকের জন্য যে দণ্ডনীয় অপরাধ রয়েছে, আইন রয়েছে, অভিভাবকের দায়বদ্ধতা রয়েছে, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট রয়েছে, শাস্তি ও জরিমানা রয়েছে, গাড়ি নিবন্ধন বাতিল রয়েছে, লাইসেন্স প্রাপ্তি নিষেধাজ্ঞা রয়েছে, গাড়ির মালিকের দায় রয়েছে। এগুলো মানে নাবালক যারা রয়েছে তাদের ১৮ বছর বয়স নিচে, ১৮ বছরের নিচে যাদের বয়স, ঠিক আছে, তারা কিন্তু বিশেষ করে তারা কিন্তু এই শাস্তির কিন্তু আওতায় আসবে। এবং তার এমনকি তাদের গার্জিয়ান যারা রয়েছে তারাও কিন্তু এই শাস্তির মধ্যে পড়বে। তো এগুলো ছিল তোমাদের কিন্তু একদম তোমাদের 4th সেমিস্টারের জন্য সম্পূর্ণ উত্তর সহ কিন্তু আমি তোমাদের সেট 1 কিন্তু প্রকাশ করলাম। এরপরে তোমাদের থাকবে কিন্তু সেট 2। সেট 2 প্রকাশ করব। তবে যারা পিডিএফ নেওনি তোমরা পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো 7890404016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর তোমরা জাস্ট তোমাদের 85 পেমেন্ট করলেই কিন্তু আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। তবে এই নাম্বারে পেমেন্ট করবে 9062386679, ঠিক আছে, এটা কিন্তু 3। তো অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ। সবার পরীক্ষা যেন সবার ভালো হয় এই আশায় কামনা করি। থ্যাংক ইউ, বাই, টাটা।